এক মুহূর্ত চোখ বন্ধ করুন, কল্পনা করুন 2025 সালেও যদি দিল্লির রাস্তায় ব্রিটিশ পতাকা উঠত। পাসপোর্টে লেখা সিটিজেন অব দি ব্রিটিশ এম্পায়ার, ক্রিকেট দলের নাম ব্রিটিশ ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, আর সংসদ ভবনের বদলে সব আইন আসছে লন্ডন থেকে। রাজপথে টহল দিচ্ছে ব্রিটিশ সৈন্য। গান্ধীজির সত্যাগ্রহ, নেতাজির বিপ্লব, লাখো শহীদের রক্ত, সবই কি তবে বৃথা? যদি 1947-এর সেই ভোর কখনো না আসতো, ভারত আজ কেমন হতো? উন্নয়ন নাকি শোষণ, ঐক্য নাকি বিভাজন? ভাবুন তো। আজ আমরা পা রাখবো এক চমকপ্রদ অল্টারনেট ইতিহাসে, যেখানে স্বাধীনতা নেই, আছে শুধু উপনিবেশের শৃঙ্খল। প্রস্তুত তো এই যাত্রার জন্য? ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে আসে 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে, কিন্তু আসল কন্ট্রোল শুরু হয় 1757 সালের পলাশির যুদ্ধ থেকে। পরবর্তী 190 বছরে তারা ভারতীয় উপমহাদেশ লুট করে, অর্থনীতি ধ্বংস করে ভারতীয় জিডিপি শেয়ার বিশ্বের 25% থেকে 4-এ কমিয়ে নিয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন দুর্বল হয় এবং স্বাধীনতা আন্দোলনের চাপে তারা ভারত ছাড়েন। কিন্তু যদি না ছাড়তেন, যদি বিদ্রোহ দমন করা যেত বা ব্রিটেন স্ট্রং থাকতো। চলুন শুরু করা যাক। 1600 খ্রিস্টাব্দ নাগাদ ভারতীয় উপমহাদেশ বলতে আমরা আজ যে ভূখণ্ডকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ নামে চিনি, সেই বিস্তীর্ণ অঞ্চলকেই বোঝানো হতো। তবে তখন একক কোনো ভারত রাষ্ট্র ছিল না, এটি ছিল অসংখ্য সাম্রাজ্য, রাজ্য, সুলতান ও উপজাতীয় শাসনের সমষ্টি। ভারতীয় উপমহাদেশ থেকে বিভিন্ন দেশ কবে কিভাবে আলাদা হলো সে নিয়ে একটি আলাদা ভিডিও করব, সেখানে বিস্তৃত আলোচনা করব। ভারতকে এখন ইংরেজরা শাসন করলে আমরা দেখতে পেতাম কলকাতার বন্দরে প্রতিদিন জাহাজ ভিড়ছে, কিন্তু সেগুলি পণ্য বোঝাই করে যাচ্ছে লন্ডনের দিকে। তুলো, চা, মশলা, কয়লা সবকিছুর দাম নির্ধারণ করছে ব্রিটিশ কোম্পানি। মুম্বাইয়ের কারখানায় ভারতীয় শ্রমিকরা দিনে 12 ঘন্টা কাজ করছে সামান্য মজুরিতে, অথচ মুনাফা চলে যাচ্ছে বিদেশে। গ্রামীণ ভারত প্রায় আগের মতোই, কাঁচা রাস্তা, অল্প স্কুল, স্বাস্থ্যসেবা নেই বললেই চলে। তবে শহরে রেলপথ, বন্দর, পোস্ট অফিস আরো উন্নত হয়েছে, কিন্তু সেগুলি ভারতীয়দের জন্য নয়, ব্রিটিশ বাণিজ্যের জন্য। ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয় উপমহাদেশের অর্থনৈতিক শোষণ ছিল অত্যধিক, যা অব্যাহত থাকলে দেশটি আরো দরিদ্র হয়ে উঠত। 1700 সালে ভারতীয় উপমহাদেশের অর্থনীতি বিশ্বের 25% ছিল, কিন্তু ব্রিটিশরা সম্পদ স্থানান্তর করে 1950 সাল নাগাদ ভারতীয় উপমহাদেশের অর্থনীতি 25% থেকে 5% এনেছিল। এই শোষণ অব্যাহত থাকলে ভারতীয় বণিকরা কখনো শিল্পায়ন করতেই পারত না, কারণ পুঁজির অভাবে কারখানা গড়ে তোলা অসম্ভব হয়ে পড়ত। জমিদারি ব্যবস্থার মাধ্যমে কৃষকদের উপর উচ্চ কর আরোপ করা হতো, যা নগদ ফসল চাষকে প্রাধান্য দিয়ে দারিদ্র্যের চক্র বজায় রাখত। ব্রিটিশরা ভারতকে শুধু কাঁচামালের খনি হিসেবে দেখত। তুলো, চা, নীল, আফিম সবকিছুই আমাদের মাটি থেকে নিয়ে যেত, প্রক্রিয়াজাত করত ইউরোপে আর বিক্রি করত 5 গুণ বেশি দামে। দাদাভাই নওরোজির ড্রেন থিওরি অনুযায়ী প্রতি বছর কোটি কোটি টাকা ইংল্যান্ডে চলে যেত। দেশীয় শিল্প যেমন বুনন শিল্প, লোহার কাজ সব ধ্বংসপ্রাপ্ত হতো। শিল্পায়ন পিছিয়ে যেত অন্তত 30 বছর। আজকের আইটি ইন্ডাস্ট্রি বা গাড়ি শিল্প হয়তো কখনো জন্মই নিত না। শহরের জীবন পুরোপুরি ব্রিটিশ ধাঁচে বদলে যেত। কলকাতা, মুম্বাই, মাদ্রাজ সব শহরে ইংরেজি সিনেমা, ইংরেজি থিয়েটার। স্কুলে ইতিহাস বইয়ে লেখা ভারতের উন্নয়ন ব্রিটিশ সাম্রাজ্যের দান। ভগৎ সিং, ক্ষুদিরাম বসু তাদের নাম নেই। ভাষার চিত্র বদলে গেছে। অফিসে কেবল ইংরেজি চলে, আদালতে ইংরেজি আইন। গ্রামে গ্রামে মানুষ বলছে আমাদের ছেলে যেন ইংরেজি শেখে, তাহলেই চাকরি পাবে। ব্রিটিশরা না ছাড়লে জাতিগত বৈষম্য, সাংস্কৃতিক ধ্বংস এবং মানবাধিকার লঙ্ঘন অব্যাহত থাকত। নারীদের উপর ভিক্টোরিয়ান ধারণা চাপিয়ে দেওয়া হতো, নারীদের অপমান, লাঞ্ছনা বাড়ত, পিতৃতান্ত্রিক দমন বাড়ত বৈষম্য, হয়রানি এবং হত্যা, জাতিভিত্তিক দমন, ধর্মীয় সহিংসতা এবং স্যানিটেশনের অভাব অব্যাহত থাকত, এবং গ্রামীণ দরিদ্ররা থাকত কণ্ঠহীন হয়ে। সাংস্কৃতিকভাবে ভারতীয় ঐতিহ্যের ধ্বংস চলত, যেমন শিল্প বাণিজ্যের পতন এবং হোয়াইট সেভিয়ার কমপ্লেক্স, যা ভারতীয়দের অসহায় হিসেবে চিত্রিত করে। ফলে সাংস্কৃতিক পরিচয়ের ক্ষয় এবং মানসিক প্রভাব আরো গভীর হতো। ব্রিটিশ ভারতীয় উপমহাদেশ না ছাড়লে ভারতীয় উপমহাদেশ আন্তর্জাতিক মঞ্চে আলাদা দেশের মতো নয়, বরং ব্রিটিশ ইন্ডিয়া সাবকন্টিনেন্ট নামে কমনওয়েলথের এক প্রদেশ হিসেবে পরিচিত হতো। পাসপোর্টে লেখা থাকতো সিটিজেন অব দি ব্রিটিশ এম্পায়ার। ব্রিটিশরা যদি এখনো শাসন করত, তবে ব্রিটিশ কেন্দ্রিক খেলার প্রাধান্য বাড়ত। ভারতে বৈদিক যুগ থেকেই খেলাধুলোর ইতিহাস আছে।
যা শারীরিক শক্তি, কৌশল এবং সাংস্কৃতিক মূল্যবোধের সাথে যুক্ত। সেই খেলাগুলো লোপ পেত। ক্রিকেট আরও ব্রিটিশ নিয়ন্ত্রিত হতো। আজকের মতো আইপিএল এর মতন বাণিজ্যিক লিগ না হয়ে এটি ব্রিটিশ ক্লাব বা কলোনিয়াল টুর্নামেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকত। ভারতীয় খেলোয়াড়রা কলোনিয়াল দলের অংশ হিসেবে খেলত, কিন্তু জাতীয় দলের মতো স্বাধীনতা পেত না। ফুটবল, হকি এবং রাগবি আরও জোরালো হতো, কিন্তু ইংল্যান্ড কেন্দ্রিক লিগের অংশ হিসেবে ভারতীয় ফুটবল ক্লাবগুলো যেমন মোহনবাগান, ইস্টবেঙ্গল কলোনিয়াল প্রতিযোগিতায় সীমিত অংশগ্রহণ করার সুযোগ পেত। ঐতিহ্যবাহী ভারতীয় খেলা যেমন কাবাডি, খোখো, কুস্তি আরও অবহেলিত হতো। ব্রিটিশরা এগুলোকে প্রিমিটিভ বলে উপেক্ষা করত, তাই সরকারি সাপোর্ট বা ইনফ্রাস্ট্রাকচার কম পেত। আজকের মতো প্রো কাবাডি লিগের মতো আধুনিকীকরণ না হয়ে এগুলো গ্রামীণ বা স্থানীয় স্তরে সীমিত থাকত। পোলো খেলা, যা ভারতীয় উপমহাদেশের মণিপুর থেকে উৎপত্তি, বা চেসের মতো খেলা ব্রিটিশ প্রভাবিত হয়ে যেত, ভারতীয় ঐতিহ্য হারাতো। খেলাধুলো আরও এলিট কেন্দ্রিক হতো, যেখানে ভারতীয়রা প্রথমে প্রবেশাধিকার পেত না। লিঙ্গ বিভাজন আরও গভীর হতো। ব্রিটিশ যুগে মহিলা খেলোয়াড় কম ছিল, তাই আজকের মতো মহিলা ক্রিকেট বা হকির উন্নয়ন কম হতো। অলিম্পিক বা বিশ্বকাপে অংশগ্রহণ ব্রিটিশ নিয়ন্ত্রিত হতো। ভারত কলোনিয়াল প্রতিনিধিত্ব হিসেবে খেলত, যেমন 1948-এর আগে হকিতে ভারত ব্রিটিশ ইন্ডিয়া হিসেবে খেলেছে। জাতীয় গৌরবের অনুভূতি কম হতো, কারণ সাফল্য ব্রিটিশ সাম্রাজ্যের কৃতিত্ব হয়ে যেত। খেলাধুলো কলোনিয়াল মানসিকতার প্রতীক হয়ে থাকত, যেখানে ব্রিটিশ খেলা উচ্চ এবং ভারতীয় খেলা নিম্ন বলে বিবেচিত হতো। দুর্নীতি, বর্ণবাদ এবং শোষণ বেড়ে যেত। ভারতীয় উপমহাদেশের খেলোয়াড়রা ব্রিটিশদের বিরুদ্ধে খেলে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেত না, যা আজকের ক্রিকেটে দেখা যায়। আজও ব্রিটিশ ভারতীয় উপমহাদেশ শাসন করলে নতুন নতুন বিদ্রোহ দেখা যেত। কলেজ, বিশ্ববিদ্যালয়ে গোপন সভা, গান্ধীর অসহযোগ আর নেতাজির সশস্ত্র লড়াই, দুই পথেই আলোচনা হতো। ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ এখনো শাসন করলে স্বাধীন ভারতের সংসদ ভবন কখনো জন্মই নিত না, বরং আমরা থেকে যেতাম ব্রিটিশ পার্লামেন্টের অধীনে, যেখানে ভারতীয়দের কণ্ঠস্বর প্রায় শূন্য। রাওলাট অ্যাক্টের মতো আইন চলতে থাকতো, যেখানে বিনা বিচারে আপনাকে কারাগারে ঢোকানো যেত। যেমন 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। যদি স্বাধীনতা না আসতো, এই ধরনের হত্যাকাণ্ড হয়তো আরো অনেকবার ঘটতো। দীর্ঘস্থায়ী সংঘর্ষে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হতো। জম্মু কাশ্মীরের মতো অঞ্চলে স্বনির্ধারণের অধিকার কখনোই দেওয়া হতো না। ব্রিটিশরা সীমান্তগুলোকে স্থির রাখার নীতি অনুসরণ করে নতুন ধরনের উপনিবেশবাদ চালু করত, যা রাজনৈতিক অস্থিরতা আরো বাড়াতো। ফলে গণতন্ত্রের পরিবর্তে কর্তৃত্ববাদী শাসন চলত এবং বিশ্বযুদ্ধ বা অন্যান্য ঘটনায় ভারতকে জড়িয়ে ভারতের আরো ক্ষতি হতো। ধর্মীয় আঞ্চলিক বিভেদ বাড়িয়ে রাখা তাদের নীতি ছিল। যদি তারা থাকতো, সাম্প্রদায়িক দাঙ্গা আরো তীব্র হতো, আর ভারত কখনো একতা শক্তি গড়ে তুলতে পারত না। সম্ভবত দেশটা আজ 5-6 টুকরো হয়ে যেত। পাকিস্তান ও বাংলাদেশ নেই, কিন্তু ধর্মীয় উত্তেজনা চাপা আগুনের মতো চলত। মাঝে মাঝে বড় দাঙ্গা হতো, ব্রিটিশ সেনারা ট্যাঙ্ক নিয়ে রাস্তায় নেমিয়ে তা দমন করত। ভারতীয় উপমহাদেশ ইংরেজরা শাসন করলে ম্যাকলে শিক্ষানীতি চলত, যেখানে ভারতীয়দের শেখানো হতো ব্রিটিশ ইতিহাস, ব্রিটিশ সাহিত্য, কিন্তু নিজেদের গৌরবময় অতীত নয়। বিজ্ঞান, গণিত, দর্শনে ভারতীয় অবদান ধীরে ধীরে পাঠ্যপুস্তক থেকে উধাও হয়ে যেত। আমরা নিজেদের ইতিহাস জানতাম না, বরং নিজেদের অযোগ্য জাতি বলে মনে করতাম। বাংলা, হিন্দি, তামিল ইত্যাদি ভাষায় উচ্চশিক্ষা হয়তো সীমিত হয়ে যেত। স্থানীয় ইতিহাস, সাহিত্য ও দর্শনের গুরুত্ব কমে যেত। ব্রিটিশ আমলে যেমন ছিল, তেমনই শিক্ষা হয়তো ধনী ও শহুরে মানুষদের মধ্যে সীমাবদ্ধ থাকত। গ্রামের মানুষ বা নিম্ন আয়ের পরিবারগুলির জন্য মানসম্মত শিক্ষা পৌঁছানো কঠিন হতো। শিক্ষা হয়তো এমনভাবে গড়ে উঠত যাতে জনগণ শাসকের স্বার্থে কাজ করতে অভ্যস্ত হয়। সৃজনশীল বা স্বাধীন চিন্তার সুযোগ কম হতো। দেশীয় সমস্যার সমাধানমুখী গবেষণার বদলে ঔপনিবেশিক অর্থনীতির সুবিধামূলক গবেষণাই প্রধান হতো। 1943 সালে শুধু বাংলায় দুর্ভিক্ষে 30 থেকে 40 লক্ষ মানুষ মারা যায়। কারণ ব্রিটিশরা চাল রপ্তানি করছিল যুদ্ধ প্রচেষ্টার জন্য, আর দেশবাসী না খেয়ে মরছিল। যদি তারা থাকতো, এই ধরনের মানবসৃষ্ট দুর্ভিক্ষ প্রতি 10 থেকে 15 বছর অন্তর হতো। আমাদের খাদ্য নিরাপত্তা কখনোই গড়ে উঠত না। 1880 থেকে 1920 সালের মধ্যে দারিদ্র্য 23% থেকে 50% বেড়ে যায় এবং 55 থেকে 60 মিলিয়ন মানুষ দুর্ভিক্ষে মারা যায়। যেমন 1769, 1782, 1837, 1865, 1896, 1905 এবং 1943 সালের দুর্ভিক্ষ। ইংরেজদের শাসনে এই দুর্ভিক্ষগুলো আরো ঘন ঘন হতো, কারণ ব্রিটিশরা খাদ্য রপ্তানিকে প্রাধান্য দিত। ফলে দারিদ্র্য, বেকারত্ব, অসমতা আরো গভীর হতো।
এবং শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হতো গ্রামীণ জনগণ। রেলপথ, ডাক ব্যবস্থা এগুলো ব্রিটিশরা বানালেও এগুলোর মূল উদ্দেশ্য ছিল শোষণ সহজ করা। যদি তারা ভারত থাকতো, আধুনিক প্রযুক্তি ও অবকাঠামো কেবল তাদের প্রয়োজনে গড়ে উঠত, জনগণের জন্য নয়। স্বাধীনতার পর যে আইআইটি, ইসরো, পারমাণবিক কর্মসূচি এসেছে, এগুলো হয়তো কখনো জন্মই নিত না। এখনো ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ শাসন করলে কি হতে পারত, এই বিষয়ে জানতে আগ্রহী হলে আমি কয়েকটি বইয়ের নাম বলছি, আপনারা এগুলো দেখতে পারেন। আমাদের ভিডিওর অধিকাংশ তথ্যই এই বইগুলো থেকে সংগ্রহ করার আমরা চেষ্টা করেছি। অ্যান এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বাই শশী থারুর, 2016। এই বইটি ব্রিটিশ শাসনের অর্থনৈতিক শোষণ, দুর্ভিক্ষ এবং সাংস্কৃতিক ধ্বংসের ভয়াবহ বিবরণ দেয়। ইংলোরিয়াস এম্পায়ার, হোয়াট দ্য ব্রিটিশ ডিড টু ইন্ডিয়া বাই শশী থারুর, 2017। এই বইটি লুটপাট, শিল্প ধ্বংস, দুর্ভিক্ষ এবং জাতিগত বৈষম্যের উপর ফোকাস করে। সিভিলাইজিং সাবজেক্টস, মেট্রোপোল অ্যান্ড কলোনি ইন দ্য ইংলিশ ইমাজিনেশন বাই ক্যাথরিন হল, 2002। এই বইটি ব্রিটিশ উপনিবেশবাদের সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব নিয়ে আলোচনা করে। দ্য ব্রিটিশ আর্ট অফ কলোনিয়ালিজম ইন ইন্ডিয়া, সাবজুগেশন অ্যান্ড ডিভিশন বাই মাহমুদুল হাসান, 2015। এই বইটি উপনিবেশবাদের রাজনৈতিক এবং সামাজিক বিভাজনের উপর ফোকাস করে। অনেক অল্টারনেট হিস্ট্রি এক্সপার্ট বলেন যে ব্রিটিশ ভারতীয় উপমহাদেশ না ছাড়লে কানাডা বা অস্ট্রেলিয়ার মতো একটি ডোমিনিয়ন হয়ে যেত, অর্থাৎ ব্রিটিশ ক্রাউনের অধীনে থেকেও প্রায় স্বায়ত্তশাসিত। এতে পার্টিশন ঘটতো না, পাকিস্তান, বাংলাদেশ আলাদা হতো না, কারণ ব্রিটিশরা ইউনাইটেড ইন্ডিয়া চাইতেন। ফলে মিলিয়ন্সের মৃত্যু এবং ডিসপ্লেসমেন্ট এড়ানো যেত। কাশ্মীর সমস্যার কখনো উদ্রেকই হতো না। ইকোনমিক্যালি ভারতের রিসোর্স, কটন, স্পাইস, ম্যানপাওয়ার ব্রিটিশ এম্পায়ারকে স্ট্রং রাখত এবং ভারতও কিছুটা বেনিফিট পেত। উদাহরণস্বরূপ ব্রিটিশ ইনফ্রাস্ট্রাকচার, রেল, পোর্ট, শিক্ষা অব্যাহত থাকত এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দ্রুত হতো। কিছু অপিনিয়ন অনুসারে ভারতের জিডিপি আজকের চেয়ে বড় হতো, কারণ কোল্ড ওয়ারে ভারত ওয়েস্টার্ন অ্যালায়েন্স থেকে টেকনোলজি পেত। সোশ্যালি ব্রিটিশ রুল স্টেবিলিটি আনত, মুঘল বা মারাঠা যুদ্ধের মতো অস্থিরতা থাকতো না। ভারত সম্ভবত একটি মাল্টিকালচারাল কমনওয়েলথ স্টেট হতো, যেখানে ইংলিশ এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সমানভাবে চলত। কল্পনা করুন, ভারতের আর্মি ব্রিটিশ এম্পায়ারের অংশ হিসেবে গ্লোবাল পাওয়ার হয়ে উঠত। কিছু স্পেকুলেশনে বলা হয় যে ব্রিটিশ এম্পায়ার কখনো পড়তই না এবং ভারত তার ক্রাউন জুয়েল হিসেবে থাকতো। কিন্তু এটা একটা দিক, এটাও একটা অল্টারনেট ইতিহাস। তবে আধুনিক দৃষ্টিকোণ থেকে যদি ব্রিটিশ না ছাড়তো, তাহলে ভারতীয় উপমহাদেশ সম্ভবত একটি মিক্সড রিয়েলিটি হতো। কিছুটা উন্নয়ন কিন্তু বড় লস। উদাহরণস্বরূপ কানাডার মতো স্টেবল কিন্তু আফ্রিকান কলোনিজের মতো এক্সপ্লয়েটেড। কলোনিয়ালিজমের লিগ্যাসি আজও দেখা যায়। তবে ভারতের স্বাধীনতা আমাদের আইডেন্টিটি দিয়েছে। তোমাদের কি মনে হয় কমেন্টে বলো। এই ভিডিও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। ধন্যবাদ। জয় হিন্দ। ইতিহাসে যদি নেই, কিন্তু এই কল্পনা আমাদের শেখায় স্বাধীনতার দাম। 1947 সালে সেই ভোর যদি না আসতো, আমরা আজ অন্যরকম এক ভারতীয় উপমহাদেশ দেখতাম। হয়তো প্রযুক্তি, শহর, অবকাঠামো উন্নত হতো, কিন্তু স্বাধীনতার অনুভূতি চিরকাল হারিয়ে যেত। তাই স্বাধীনতা কেবল অতীতের অর্জন নয়, ভবিষ্যতের দায়িত্ব।